স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদের সঙ্গে আছে গালিব ইবনে রিয়াজ। বাজেটকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি বিনিয়োগ বাড়বে, তবে অর্থনীতিবিদরা বলছেন করোনা মোকাবেলায় আরো বেশি অর্থ বরাদ্দের প্রয়োজন ছিল। বাজেট বড় হলেও বাস্তবায়ন কতটুকু হবে তা নিয়ে তাদের রয়েছে সন্দেহ। তাদের মতে বাজেট বাস্তবায়নে প্রয়োজন জবাবদিহিতা, দক্ষতা আর সততা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। জাতীয় সংসদে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উত্থাপিত হলো ৩ জুন। স্বাধীন বাংলাদেশের ৫০তম এই বাজেট ৬,০৩,৬৮১ কোটি টাকার। এনবিআর থেকে ৫৪% বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও কাটছে না দেশি বিদেশি ঋণ নির্ভরতা। রয়েছে ২,১৪,৬৮১ কোটি টাকার ঘাটতি। নতুন অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭.২%। আলোচিত স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বরাদ্দ ৩২,৭৩১ কোটি টাকা, যা মোট বাজেটের ৫.৪২%। আর করোনা মোকাবেলায় বরাদ্দ ১০,০০০ কোটি টাকা। কর্মসংস্থানের বিষয়টি নতুন বাজেটকে ব্যবসা বান্ধব বলে মনে করছেন ব্যবসায়ীরা। পুঁজিবাজারের তালিকাভুক্ত এবং তালিকার বাইরে থাকা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্পোরেট কর ২.৫% কমানোয় সন্তুষ্ট তারা। তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থান হবে ১০ লাখ মানুষের, তবে কর্মসংস্থানের বিষয়ে আরো সুস্পষ্ট দিক নির্দেশনার প্রয়োজন ছিল বলে মত তাদের। দেশীয় উদ্যোক্তারা আসলে বিনিয়োগ না করে তাহলে কর্মসংস্থান হবে না। করোনার মধ্যে ঝুঁকি নিতে হলে আমাদের বাজেটে ওই ধরনের একটা লুক্রেটিভ আমার মনে হয় একটা থাকা দরকার, প্রস্তাবনা থাকা দরকার, গভর্নমেন্টের বাজেট থাকা দরকার, যেখান থেকে মানুষ উৎসাহিত হয় নতুন করে বিনিয়োগ করার জন্য। একটা অর্থনীতি বান্ধব এবং ব্যবসা বান্ধব সাহসী বাজেট। করের হারগুলো কমেছে, এটা অত্যন্ত একটা ভালো জিনিস এবং এই ধারা চলতে থাকলে আমাদের যে রিজনালি আমরা হয়তো একটা কম্পিটিটিভ ট্যাক্স লেভেলে পৌঁছে যাব। অর্থনীতিবিদরা বাজেট বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনার ক্ষেত্রে যেই ধরনের সংস্কার এবং সুশাসনের দরকার, এই জায়গাগুলোতে আরো বিনিয়োগ করা, রেজাল্ট বেসড মনিটরিং এর কথা বলা হয়েছিল বাজেটে, সেগুলো বাস্তবায়ন করা। এখানে দুর্বলতা, বাস্তবায়নের দুর্বলতা এবং অনুমিতির দুর্বলতা, এই দ্বিবিধ দুর্বলতা আমরা পর্যবেক্ষণ করছি। বাজেট বাস্তবায়নে জবাবদিহিতার কথা বলছেন ব্যবসায়ী নেতা এবং অর্থনীতিবিদ উভয়ই। আমাদের জবাবদিহিতা নিশ্চিত না করা পর্যন্ত দেশীয় বিনিয়োগ উৎসাহিত হবে না, বিদেশি বিনিয়োগ হবে না। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এই বাজেটকে জলকল্যাণমুখী বলছে আওয়ামী লীগ, আর এটিকে স্বজন তুষ্টির বাজেট আখ্যা দিয়ে বিএনপি বলছে এটি সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। আর বাজেটকে অবাস্তব হিসেবে মন্তব্য করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা সহ এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট। প্রতিবারে আমি জানি আজকেও বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখা হবে বা ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে এটি কাল্পনিক বাজেট, এই বাজেট বাস্তবায়নযোগ্য না। এগুলো প্রতি বছর আমরা 12.5 বছর ধরে শুনে আসছি, কিন্তু প্রতিবারই দেখা গেছে বাজেট বাস্তবায়নের হার হচ্ছে 95% বেশি। অর্থনীতিতে একটা ডিমান্ড, একটা চাহিদা সৃষ্টি করে এটাকে চালু করার যে প্রক্রিয়া বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো নিচ্ছে এবং যারা ডেমোক্রেটিক কান্ট্রি যারা নিচ্ছে, তারা কিন্তু এই নিম্ন আয়ের যে মানুষগুলো তাদেরকে পুনরুদ্ধার করার জন্য সবচেয়ে বেশি ব্যয় করছে, আর বাংলাদেশ সবচেয়ে কম ব্যয় করছে। সম্পূর্ণ কল্পনাপ্রসূত একটি বাজেট করেছেন, যেটাকে আমাদের নেতিবাচকভাবে না নিয়ে স্বাভাবিকভাবে বলতে হয় যে বাজেটটিকে আমাদের কাছে অবাস্তব বাজেট বলে মনে হয়েছে। বাস্তবতার সঙ্গে সম্পর্ক কম থাকবে এবং এটা সম্পূর্ণভাবে বাস্তবায়নযোগ্য হবে বলে আমাদের মনে হচ্ছে না। এটা হচ্ছে করোনা যুদ্ধে নাক ভাসায় রাখার একটা বাজেট। যুদ্ধ বিজয় করার জন্য সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বাজেটে কোনো সুনির্দিষ্ট ছক নাই। যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি হয়েছে কোনো সন্দেহ নেই, সেটা প্রশংসার যোগ্য, কিন্তু নতুন যে 2 কোটি থেকে 2.5 কোটি গরিব মানুষ হয়ে গেল, এদের জন্য কোনো ব্যবস্থা হয়নি।
মহামারীর সময় পূর্বের বাজেট বাস্তবায়নে দুর্বলতা ও সঠিক অনুমিতির অভাবে আগামী অর্থ বছরের নতুন বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থার ধানমন্ডি অফিসে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে একথা বলা হয়। তারা বলছে, করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার বরাদ্দ যথেষ্ট নয়। কোভিডের বাজেট ধরি, তাহলে কোভিড থেকে একদিকে কোভিডকে মোকাবেলা করা, অন্যদিকে কোভিড থেকে ফিরে অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য যে বাজেটটি প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং সেটা এক বছরের বাজেট না, সেটা কিন্তু আগামী কয়েক বছরে স্বাস্থ্য খাত কেমন হবে, শিক্ষা খাত কেমন হবে, সামাজিক খাতগুলো কেমন করবে এবং অন্যান্য খাতে সরকারি ব্যয় কাঠামো কেমন হবে, সেগুলোর একটা পরিষ্কার দিক নির্দেশনা থাকা উচিত ছিল। এবং দুর্বল অনুমতি এবং বাস্তবায়নের সীমাবদ্ধতাটা একটা আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। সদ্য ঘোষিত 2021-22 অর্থ বছরের 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পকে প্রাধান্য দেয়া হলেও বে টার্মিনাল নিয়ে তেমন কোনো রূপরেখা না থাকায় হতাশ চট্টগ্রামের ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি আরও একটি বন্দর বে টার্মিনাল চালু করার কোনো বিকল্প নেই বললেন অর্থনীতিবিদরা। তবে করোনাকালের দ্বিতীয় বাজেটে আরএমজি সেক্টরকে গুরুত্ব দেওয়ায় খুশি পোশাক শিল্প মালিকরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। করোনাকালে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেট অত্যন্ত সাহসী এবং সময়োপযোগী বলে মত দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। সেই সাথে চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোকে গুরুত্ব দিয়ে সময় মতো শেষ করার আহ্বান তাদের। চট্টগ্রামের বৃহৎ প্রজেক্টগুলো, এটা তো একটা বড় প্রজেক্ট, এই মেগা প্রজেক্টের একটা অন্যতম কাজে এটা অনগোয়িং প্রজেক্ট এবং অনগোয়িং প্রজেক্টের ব্যাপারে সময় মতো যাতে শেষ হয় সেদিকে আমাদের প্রস্তাব আছে। আমদানি রপ্তানি আরো সহজ ও গতিময় করতে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণের বিষয়ে রূপরেখা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন, বন্দরের ভৌগোলিক অবস্থান ও ধারণ ক্ষমতা কম থাকায় দ্রুত বে টার্মিনালের বিকল্প নেই। আমরা চাই বে টার্মিনালের একটা সুনির্দিষ্ট রূপরেখা এই বাজেট যখন আলোচনায় আসবে তখন এটা হোক। আমাদের অর্থনীতির সাইজ যেভাবে আমাদের বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু চট্টগ্রাম বন্দরের বিকল্প বে টার্মিনালকে কিন্তু অতি তাড়াতাড়ি দেশের অর্থনীতির স্বার্থে এটার স্বার্থে এটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করা উচিত। বাজেটে আরএমজি সেক্টরকে গুরুত্ব দেয় স্বস্তিতে গার্মেন্টস মালিকরা। তো বাজেটের যে কন্টিনিউশন আছে, এই কন্টিনিউশনই কিন্তু অব্যাহত আছে, এখান থেকে কিছু বাদ দেওয়া হয়নি। সো আমি মনে করি যে এটিও যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের জন্য ভালো একটি সাপোর্ট হবে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটে বড় ঘাটতি থাকলেও এটির বাস্তবায়নে ঋণের উপরেই বেশি নির্ভর হতে হবে সরকারকে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। তথ্য প্রযুক্তির সহজলভ্যতার কারণে দেশে বিভিন্ন বয়স ও শ্রেণীর মানুষের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য মাধ্যমগুলোই এই অপরাধের প্রবণতা বেশি। সিআইডি প্রধান নিউজ 24-কে বলেন, সাইবার মনিটরিং এর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। বিস্তারিত মুখ খন্দকারের প্রতিবেদনে। বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ প্রবণতা বাড়ছে। এই ধরনের সাইবার অপরাধের এখনও প্রধান শিকার নারী। তবে জঙ্গিরাও এই মাধ্যম ব্যবহার করে তথ্য সংগ্রহ ও হুমকি দিচ্ছে। এই মাধ্যম ব্যবহার করছে প্রতারকরাও। নিউজ 24-এর একান্ত সাক্ষাৎকারে সিআইডি প্রধান বলেন, তারা সাইবার ক্রাইমের বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করছেন। সাইবার ক্ষেত্রে, ক্রাইমের ক্ষেত্রে আমরা দুভাবে ডিল করি। একটা আমরা নিজেরাই করে থাকি, মনিটর করে থাকি, আর একটা আমরা যখন কোনো কমপ্লেইন পাই। তো মনিটরিং আমরা নিজেরা যেমন করে থাকি, আমাদের পুলিশের আবার আরও কয়েকটা এজেন্সি আছে, তারাও করে থাকে। আমাদের মধ্যে আবার নেটওয়ার্কিং করা আছে। সহিংস উগ্রবাদ, গুজব, রাজনৈতিক অপপ্রচার, মিথ্যা সংবাদ, গ্যাং কালচার, আত্মহত্যা, পর্নোগ্রাফি, সাইবার বুলিং, জালিয়াতি, চাঁদাবাজি, পাইরেসি, আসক্তির এ সবই হচ্ছে। শিশুদের হাতে স্মার্টফোন দিয়ে দেওয়ার পর সেখানে কার্টুন দেখার নামে কুরুচিপূর্ণ কন্টেন্ট দেখানো হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। মানুষকে আননেসেসারি উস্কানি দিচ্ছে, একটা উস্কানিমূলক আপনাকে মোটিভেশনাল কথাবার্তা বলা উচিত। উস্কানি দেওয়াটা তো ইনসাইটমেন্ট, তো দিস ইজ অ্যান অফেন্স অ্যাজ ওয়েল।
সো এটা তো করা যাবে না। কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করে কতিপয় বিকৃত মানসিকতার ফেসবুক ব্যবহারকারীরা। এমনকি ফেসবুকে প্রতিপক্ষকে হেয় করতে মিথ্যা ও ভুয়া খবরও ছড়ানো হয়। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। আইন যেটা পারমিট করে না, তো সেরকম কোনো কিছু যখনই আমরা দেখি আমাদের নজরে আসে তখনই আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসি। আর এটা হতে পারে, অনেকে দেখেছি আমরা অ্যান্টি স্টেট কথাবার্তা বলে, অনেকে অ্যান্টি গভর্নমেন্ট কথাবার্তা বলে, অনেকে অ্যান্টি সোশ্যাল ভ্যালুজ কথাবার্তা বলে বা কিছু করার চেষ্টা করে। যারাই এই ধরনের অপরাধের সাথে জড়িত হবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা জানান দেশের অপরাধ তদন্ত বিভাগের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা। স্টপ করতে হবে, এটা করতে দেওয়া যাবে না। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সীমান্ত জেলাগুলোয় সংক্রমণ বাড়ছেই একে একে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে স্থানীয় প্রশাসন। সবশেষ শনিবার থেকে সাতক্ষীরায় 7 দিনের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া কুষ্টিয়াও লকডাউনের পরিকল্পনা রয়েছে। নওগাঁয় লকডাউন শুরুর দিনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রাজশাহীতেও চলছে 24 ঘন্টার কঠোর বিধিনিষেধ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে সাতক্ষীরায়। এক সপ্তাহে সংক্রমণ বেড়ে এখন 40% উপরে শনাক্তের হার। বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য কর্মকর্তাদের বৈঠকে 7 দিনের লকডাউনের সিদ্ধান্ত হয়। 5 জুন থেকে 7 দিনের জন্য প্রথম পর্যায়ে লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উত্তরের সীমান্তবর্তী জনপদ নওগাঁর পৌরশহর ও নিয়ামতপুরে প্রশাসনের কড়াকড়ি সর্বত্র। শহরের প্রবেশ পথগুলোয় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। আমাদের জনপ্রতিনিধিরা কাজ করছে, আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এরপরেও কিছু মানুষ কিন্তু চাঁপাই থেকে বিভিন্নভাবে প্রবেশ করেছে। তবে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে জেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়েনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর বেশিরভাগের হাই ফ্লো নেজাল ক্যানোলা নেই। রোগী যদি হাসপাতালগুলোতে ভর্তি হয় তাহলে সেখানে মাঝারি মান পর্যন্ত মধ্যম অবস্থা পর্যন্ত তারা সেবা দিতে পারবে। কুষ্টিয়ায় 24 ঘন্টায় 54 জনের করোনা শনাক্ত হয়েছে। 212 জনের নমুনা পরীক্ষায় এই ফল জানা যায়। সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। একদিনে জেলায় মারা গেছেন 2 জন। পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লকডাউনের প্রস্তাব করেন সিভিল সার্জন সহ বেশ কয়েকজন কর্মকর্তা। সকলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলোচনা করে আমরা পরবর্তী পরিচালনার ব্যবস্থা গ্রহণ করব। আশপাশের জেলাগুলোয় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে সরকারি বিধিনিষেধের পাশাপাশি রাতের বেলা আরও 4টি বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং দোকান ও শপিং মল বন্ধ রাখাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে। যশোরে সবশেষ 3 দিনে শনাক্ত হয়েছেন 192 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের এই হার 26% উপর। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পরও সংক্রমণ ছড়ানোর এই হার উদ্বেগজনক বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতীয় চা দিবস আজ দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে এই দিবস। তবে পার্বত্য অঞ্চল ও সিলেটের পর দ্বিতীয় চা অঞ্চল হিসেবে স্থান করে নিয়েছে পঞ্চগড়। চায়ের মান উন্নত হওয়ায় এখানকার চা রপ্তানি করা হচ্ছে বিদেশেও। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় বড় বাগান মালিকদের পাশাপাশি সমান তালে বাড়ছে ক্ষুদ্র চা চাষ। ক্ষুদ্র চা চাষিদের অভিযোগ, কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চা চাষে পাহাড়ি ঢালু জমি লাগবে এমন ধারণা বদলে দিয়েছেন পঞ্চগড়ে সমতল ভূমিতে কৃষকেরা চা চাষ করে। এক সময়ের পতিত জমি বা এক ফসলি জমি এখন চায়ের সবুজ পাতায় ভরে গেছে। এমনকি বাড়িতেও চা বাগান করছেন অনেকেই। ক্ষুদ্র চা চাষিদের অভিযোগ, কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এসোসিয়েশন করে তারা মূল্য নির্ধারণ করে, সকাল বিকাল তারা মূল্য নির্ধারণ করে, মূল্য নির্ধারণ করে তারা পাতা কিনে আমাদেরকে ঠকায়। দালালগুলোর মাধ্যমে তারা পাতা নিতেছে বেশি রেটে, কিন্তু চাষিদেরকে তারা সেই বেশি রেট দিতেছে না, ন্যায্য মূল্য চাষিদেরকে দিচ্ছে। তার দাম পাচ্ছিলাম না, এই জন্য যদি সরকার জন্য আমাদের দিকে সুদৃষ্টি দিত তাহলে আমরা অনেক লাভবান হইতাম। তবে এসব অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নীতিমালা অনুযায়ী চা চাষিদের দাম দেওয়া হচ্ছে। দাম ঠিকই আছে, যে সরকারি যে নীতিমালা, এই নীতিমালা অনুযায়ী দাম দেওয়া হচ্ছে।
প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ায় আগ্রহী হয়ে উঠছেন চা চাষিরা। গেল কয়েক বছর ধরেই এখানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চা উৎপাদন হচ্ছে বলে জানালেন প্রকল্প পরিচালক। 2020 সালে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 95 লক্ষ কেজি। আমরা বিগত বছরে 1,03,00,000 কেজি চা উৎপাদন হয়েছে, তো আমরা এটাও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এই বছর আমাদের 2021 সালে 1 কোটি কেজি চায়ের লক্ষ্যমাত্রা থাকলেও এখনো যে চায়ের যে উৎপাদনের হার, তাতে মনে হচ্ছে যে এটা আরো আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরো বেশি উৎপাদন সম্ভব হবে। পঞ্চগড়ে রয়েছে 18টি চা প্রক্রিয়াকরণ কারখানা। এখানে কাজ করে জীবিকা নির্বাহ করছে কয়েক হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক। চীন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিরাপত্তায় হুমকির অজুহাত এনে চীনের 59টি প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মার্কিন নাগরিকদের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন তিনি। বিবিসি জানায়, এই নিষেধাজ্ঞা আগামী 2 আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় 31টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় ছিল, আর এখন তা বেড়ে 59টিতে দাঁড়াচ্ছে। বৈশ্বিক বাজারে ক্ষতির প্রভাব কমাতেই এসব প্রতিষ্ঠানের ওপর জোরদার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। তিনি আরও বলেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এই তালিকা হালনাগাদ করা হবে এবং ভবিষ্যতে নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ হবে। এদিকে নতুন এই মার্কিন পদক্ষেপের প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার পাশাপাশি তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় চীন আইনগত সহায়তা দেবে বলেও মন্তব্য করেছেন তিনি। রূপালী পর্দার দর্শক প্রিয় মুখ অপু বিশ্বাস এবং ইমন দুজন জুটি বেঁধে অভিনয় করেছেন এক বুক ভালোবাসা সিনেমায়। এরপর সিলভার স্ক্রিনে একসাথে দেখা যায়নি তাদের। সম্প্রতি আবার তারা জুটি বেঁধেছেন, কাজ করছেন বহুমাত্রিক ব্যান্ড রয়্যাল মালাবারের মডেল হিসেবে। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটের পাশাপাশি নিজেদের ফ্যাশন ভাবনাও তুলে ধরেছেন তারা। সুকন্যা মিটের প্রতিবেদনে বিস্তারিত। ঢালিউড কুইন অপু বিশ্বাস রূপালী পর্দায় অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন অনেক আগেই। ফ্যাশন আইকন হিসেবেও বেশ কয়েকটি ফ্যাশন হাউসে কাজ করছেন তিনি। সম্প্রতি রয়্যাল মালাবার ফ্যাশন হাউসের ওয়েডিং কালেকশনের একটি ফটোশুটে অংশ নেন অপু। মালাবারের নকশার পোশাক আর গয়নায় বউ বেশে দেখা যাবে তাকে। আভিজাত্য আর সৌন্দর্য দুটোর মেলবন্ধনকে প্রাধান্য দেন এই নায়িকা। তার মতে ফ্যাশন তাই যা নিজেকে মানিয়ে যায় অবলীলায়। আমাকে যেটা মানাবে না বাট সেটা আমি পরে ঘুরছি, সেটা ইজ নট লুক এ ফ্যাশন। তো সেই জায়গা থেকে সেটা অনেক বেশি কম দামিও হতে পারে, বেশি দামিও হতে পারে, ব্র্যান্ডেড হতে পারে, নন ব্র্যান্ডেড হতে পারে। তো আমি যেটা ক্যারি করতে পারবো, যেটাতে আমাকে সুন্দর লাগবে, দ্যাট ইজ কল ফ্যাশন। ফ্যাশন সচেতনদের উদ্দেশ্যে মালাবারের কর্ণধার জানান, প্রাচ্য আর পাশ্চাত্যের মিশেলে তৈরি এসব পোশাক গয়না তুলে ধরতেই এই ফটোশুটের আয়োজন। আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট যাতে খুবই ইউনিক এবং খুবই ট্রেন্ডি হয়। সবগুলোই আমরা ঠিক ওইভাবেই আমাদের মুম্বাই, আমাদের দিল্লিতে বিশেষ করে এই জায়গাগুলো থেকেই কালেকশন করি। অপু বিশ্বাসের সঙ্গে জুটি হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন চিত্রনায়ক ও মডেল ইমন। ফ্যাশন নিয়ে নিজস্ব ভাবনা জানান তিনি। বিদেশে গেলে যে কেনা হয় না সেটা বললে ভুল হয়, বিদেশে গেলেও আমরা টুকটাক শপিং করি, কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ব্র্যান্ড এবং অনেক ভালো ভালো ডিজাইন হচ্ছে এবং এইগুলো ইন্টারন্যাশনাল মানের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চলছে মাসব্যাপী থাই চাইনিজ ফুড ফেয়ার। 1 জুন থেকে শুরু হওয়া এই ফুড ফেয়ার চলবে 30 জুন পর্যন্ত। চাইনিজ এবং থাই মিলিয়ে 120 রকমের খাবার পাওয়া যাবে মাসব্যাপী চলা এই ফুড ফেয়ারে। রয়েছে লাইভ কিচেনেরও ব্যবস্থা। ডাইনিং অতিথিরা প্রতিদিন ওয়াটার গার্ডেন ব্রাসারিতে সুইট ডাউন বুফে ডিনার আকারে বিদেশি থাই খাবারের পাশাপাশি ঐতিহ্যবাহী চাইনিজ খাবারগুলি উপভোগ করতে পারবে। এই ছিল এখনকার সংবাদের সঙ্গে থাকে। ধন্যবাদ সবাইকে।